দুপুরে খেতে বসেই জামিলুর রেজা প্রশ্ন ছুড়লেন টায়রার দিকে। টিকলি কোথায় টায়রা? টায়রা কিছুক্ষণ তুতলিয়ে বলল, পিকনিকে গেছে। কেন? মাকে বলেছিলাম তো। শায়লা আক্তার চোখ বড় বড় করে বললেন, মিথ্যাবাদী, তুই কখন আমাকে বললি? দরজায় তো এবেলা অবধি খিল দিয়ে বসেছিলি, ডাকলেও সারা দিসনি, সকালের খাবারটাও খাসনি, আর এখন শুনছি টিকলি পিকনিকে গেছে। ঢোক গিলে জোরপূর্বক হেসে টায়রা বলল, ও বলিনি, ভুলে গিয়েছিলাম বোধহয়। জামিলুর রেজা চিন্তিত মুখে ভরাট গলায় বললেন, পিকনিকে গেছে? কাদের সাথে, কখন গেছে? বান্ধবীদের সাথে সকালে গেছে। এখনও ফিরল না যে? একটা বান্ধবীর বাসায় পিকনিক করছে তো, ওদের সুন্দর বাগান বাড়ি আছে, সারাদিন ওখানেই থাকবে। তুমি যাওনি কেন তাহলে? টায়রা ইতস্তত করে বলল, মানে আমার সকাল থেকে পেট খারাপ ছিল, এর জন্যই তো সকাল থেকে দরজায় খিল দিয়ে বসেছিলাম। শেষের কথাটা খুব উৎফুল্লের সুরে বলল টায়রা। জামিলুর রেজা টায়রার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, কি বলো, এখন ভালো আছো? খাবার দাবার একটু মেনটেন করতে পারো না? ফাস্ট ফুড কমিয়ে দাও। আচ্ছা বাবা, এখন শরীর সুস্থ আছে তো? কয়বার বাথরুমে গিয়েছ? বেশি খারাপ শরীর? টায়রা বিড়বিড় করলো। খাওয়ার সময় এসব কি শুরু করলো আব্বু? বারবার এই কথা কেন তুলতেছে? আল্লাহ জানে, সত্যি সত্যি আমার পেট খারাপ হয়ে যায়। চোখ মুখ কুঁচকে টায়রা উত্তর দিল, একদম সুস্থ আছি। তাহলে এখন যেহেতু সুস্থ আছো, তাহলে তুমিও পিকনিকে চলে যাও, ঘুরে ফিরে বিকেলে এসে পড়ো দুই বোন মিলে। টায়রা অবাক হয়ে তার স্বরে চেঁচিয়ে বলল, হ্যাঁ? জামিলুর রেজা খাওয়া থামিয়ে অবাক হওয়া গলায় বললেন, হ্যাঁ, তুমি তো বললে তোমার কোনো এক বান্ধবীর বাসায় পিকনিক হচ্ছে, তো যেহেতু সুস্থ আছো, তাহলে বাসায় বসে বসে শুধু শুধু এনজয় থেকে বঞ্চিত থাকবে কেন? গো অ্যান্ড এনজয় ইয়োর সেলফ। কিন্তু বাবা। শায়লা আক্তার টায়রাকে মাঝপথে থামিয়ে দিয়ে ফুস করে বলে উঠলেন, ঠিকই তো বলেছে তোর বাবা, তোরা দু বোন তো দুজন দুজনকে ছাড়া থাকতে পারিস না। ওদিকে টিকলিও বোধহয় খারাপ লাগছে তোকে ছাড়া, এদিকে তোরও বোরিং লাগবে সারাদিন ঘরে একা একা। তার চেয়ে দু বোন একসাথে থাকলে আমরাও একটু নিশ্চিন্ত থাকব এবং তোদেরও ভালো লাগবে। আর এসব পিকনিক টিকনিক তো এখনই করবি, কিছুদিন পর যখন বিয়ে হয়ে যাবে তখন তো এসবের জন্য হাহুতাশ করে মরে গেলেও আর পাবি না। তারা আবারও কিছু বলতে গেলে জামিলুর রেজা থামিয়ে দিয়ে সন্দেহপ্রবণ দৃষ্টিতে বললেন, কি ব্যাপার বলো তো? তুমি কি কিছু লুকাচ্ছ? এমনিতে দু বোন দুজনকে ছাড়া 1 মিনিট থাকতে পারো না, আর এখন জোর করে পাঠানো যাচ্ছে না? তোমার বান্ধবীর বাসা চেনো নিশ্চয়ই, না চিনলে টিকলিকে ফোন করে ঠিকানা নিয়ে নাও, আমি গিয়ে তোমাকে দিয়ে আসি। না 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 বাবা, আমি একাই যেতে পারবো, আমি রেডি হয়ে নিচ্ছি। খয়েরি রঙের গেটের সামনে রিকশাটা থামতেই নেম প্লেটে দেখা গেল বাড়ির নাম খানভিলা। টিকলি অবাক দৃষ্টি নিয়ে তাকালো, ভুরু কুঁচকে পুরো 3 তলা বাড়ির এ মাথা থেকে ও মাথা পর্যবেক্ষণ করে বলল, এটা কার বাড়ি ডাক্তার? রিকশার ভাড়া মিটিয়ে আদর ছোট করে জবাব দিল, আমার। চোখ কপালে তুলে টিকলি উচ্চস্বরে বলল, কি? গেট দিয়ে প্রবেশ করতে করতে আদর জবাব দিল, আসুন। গেটের ভেতর প্রবেশ করেও টিকলিকে আসতে না দেখে আদর আবার পেছন ফিরল। কি হলো, আসুন? ভীতু গলায় টিকলি বলল, আপনি কি পাগল হয়ে গেলেন ডাক্তার? আপনার বাড়িতে যাব মানে? আপনার বাড়িতে গেলেই তো আপনার মা বাবা আমাকে চিনে ফেলবে। কিভাবে চিনবে? আপনি পাগল হয়ে গেলেন নাকি? আমাদের বিয়ের কথাবার্তা যখন চলছিল তখন দুপক্ষের ছবি দিয়ে নেওয়া হয়েছিল না? আমরাই না মূর্খের মতো কেউ করার ছবি দেখিনি। আরে কিছু হবে না তো, আসুন। টিকলির হাত ধরে জোরে টেনে ভেতরে নিয়ে যাওয়া হলো। দরজা খোলাই ছিল। ভেতরে প্রবেশ করতেই প্রথমে চোখে পড়ল বসার ঘর। বসার ঘরে দেখা গেল এক বাটি ভর্তি পপকর্ন হাতে টিভি দেখছে আদ্র, তার পাশে বসে আছে নিভা। আদর চমকে তাকালো। টিকলি বিস্ময়, অবাকতার সাথে ভয়ে মাথা ঘুরে পড়ে যাবে এমন দশা। চোখগুলো হয়ে উঠেছে রসগোল্লার ন্যায় বড় বড়। এদিকে আদ্ররও হাত থেকে পপকর্নের বাটি পড়ে যাওয়ার জোগাড়। মুখটাকে কিঞ্চিত হাঁ করে সে সম্মুখে চেয়ে রইল। নিভা টিভির চ্যানেল পাল্টাতে পাল্টাতে মাথা ঘুরিয়ে
টিকলিকে দেখে থতমত খেয়ে গেল। ভ্যাবাচ্চাকা খেয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল চোখ বড় বড় করে। ঘরে 4টি মানুষ এক একজনকে দেখে 4 রকম চমকিত নয়নে তাকিয়ে আছে। চমকিত হৃদয়ে তাকিয়ে থাকতে থাকতেই হিসাব মেলানোর চেষ্টা করলে বারংবার গড়মিল বেঁধে যাচ্ছে। এদিকে টিকলি দুরু দুরু ভীতু মন সাথে অবাক প্রসন্ন চোখে তাকিয়ে দেখল সামনে সুদূর ভবিষ্যৎ, যে ভবিষ্যতে বাঁধন ছিঁড়ে যাচ্ছে ওর আর আদরের। টিকলির আত্মা লাফিয়ে উঠল। আদর স্বাভাবিক হওয়ার চেষ্টা করে নিভার উদ্দেশ্যে বলল, তুমি? নিভাও একই সুরে প্রশ্ন করল, তুই? সাথে আদ্র বলল, টিকলি। এদের মাঝে থতমত খেয়ে অসহায়ভাবে দাঁড়িয়ে রইল টিকলি। এসব কি হচ্ছে? টিকলি ফিসফিস করে বলল, নিভা এখানে কেন ডাক্তার? আদর ফিসফিস করে জবাব দিল, নিভা আমার খালাতো বোন। আপনার বাবা মা? টেনশন করবেন না, বাড়িতে বাবা মা নেই। টিকলি জোরপূর্বক হাসি দিয়ে তাকালো। নিভা চিৎকার করে বলল, এই তোরা ফিসফিস করস কেন? কাহিনী কি? আদর 3 গুণ অবাক গলায় বলল, নিভা আমাকে তুই বললা? তোমাকে বলি নাই ভাইয়া, টিকলিকে বলছি। তুমি ওনাকে চেনো কিভাবে? আমার বেস্ট ফ্রেন্ড, আর আমি চিনব না? আদর প্রশ্নবিদ্ধ চোখে টিকলির দিকে তাকালো। টিকলি মাথা নাড়ালো। আদ্র বাহবা দিয়ে বলল, বাহ ভাইয়া, ইউ আর ভেরি ফাস্ট। তা কেমন আছে টিকলি? টিকলি মাথা নাড়িয়ে অনেক কষ্টে গলা দিয়ে আওয়াজ বের করে বলল, ভালো। আপনি কেমন আছেন ভাইয়া? আহ, দিলে বড় ব্যথা লাগে গো। ভাবি হবা, আপনি ডেকো না প্লিজ। ভাইয়া ডাকো, তাতে বুকখানা হয়ে যায় খান খান। টিকলি লজ্জায় রাঙা হলো। আদর শুকনো কাশি দিয়ে উপরে যেতে যেতে বলল, ফ্রেশ হয়ে আসছি। টিকলি গিয়ে নিভার পাশে বসতেই দেখল নিভা তার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন এখনই গিলে খাবে। টিকলি কিছুই হয়নি এমন গলায় বলল, হোয়াট? গরুর মতন তাকায় আসছস কেন? তুই যে আমার ভাইয়ের সাথে প্রেম করতেছস এটা আমার বলছিলি? এটা যে তোর ভাই তুই আমার বলছিলি? নিভা গালে হাত দিয়ে বসে বলল, কেমনে মামা? আমার এই ভাইরে তুই পটাইলি কেমনে? টিকলি ভাবধারা গলায় বলল, তোমার ভাই আমারে পটাইছে, বুঝছ? বিশ্বাসযোগ্য না, না করলে বিশ্বাস। যাই হোক, আন্টি আঙ্কেল কই গেছে? খালামণি খালু আমার আব্বু আম্মু সবাই মিলে নানু বাড়ি গেছে। নানার কি জানি জমি সংক্রান্ত ঝামেলা হয়েছে, বোঝস না? মামা না থাকলে যা হয়। আর তাই আমি এখানে। কখন আইসস? 2-3 ঘন্টা তো হলোই। ও। টিকলিকে আবদ্ধমস্তক দেখে নিভা বলল, বাহ, শাড়িও পরছস আবার? জীবনে তো শাড়ি পরতে দেখলাম না। আজকেই ফার্স্ট পরছি, 6 বার উষ্টাও খাওয়া হয়েছে। টিকলি নিভার কথোপকথনের মাঝেই ফোনটা বাসকায় শব্দে বেজে উঠল। কালো রঙের ব্যাগ থেকে ফোনটা বের করে টায়রার নাম্বার দেখে ভুরু কুঁচকালো। কল রিসিভ করে উদ্বিগ্ন গলায় বলল, কিরে, কিছু হয়েছে? কোনো সমস্যা? আব্বু আম্মুকে সব কিছু ঠিকমতো বুঝে বলছিলি? আদর টিভি দেখায় মগ্ন ছিল এতক্ষণ। টিকলির কথার ধরন দেখে বুঝে ফেলেছে মিস আপাবাস ফোন দিয়েছে। কান খাড়া করে আদ্র শুনতে লাগলো। এর মাঝে নিভা হাত বাড়িয়ে ফোনের লাউড স্পিকার অন করে দিল। ওপাশ থেকে টায়রা তখন বলল, রাখ তোর বালের ঢং, আমার মেজাজটাই হাই লেভেলে গরম আছে। আদ্রর গলার পপকর্ন আটকে কাশি উঠে গেল। টিকলি লাউড স্পিকার অফ করতেই নিভা আবার অন করে দিল। টিকলি মিনমিন করে বলল, কি হয়েছে? টায়রা কাঁদো কাঁদো গলায় বলল, সকাল থেকে খাই নাই, দরজা বন্ধ করে বসেছিলাম, কাউকে জানাই নেই তুই বাসায় নাই। কিন্তু দুপুর 1টা বাজতে পেটে ইঁদুর দৌড়াদৌড়ি শুরু করলো। কোনো মতে আধ ঘন্টা নিজেকে কন্ট্রোল করার পর ঘর থেকে বের হয়ে দেখি বাবা খাবার নিয়ে টেবিলে বসে আছে। আমি যেতেই তোর কথা জিজ্ঞেস করলো। আমি বললাম, তুই পিকনিকে গেছিস, সারাদিন থাকবি। সব কিছু বলা শেষ হতে বাবা বলল, তাহলে তুমিও যাও। টিকলি হয়তো বোর ফিল করছে, আর তোমারও নিশ্চয়ই খারাপ লাগছে, বান্ধবীরা সবাই মজা করবে আর তুমি এখানে বসে থাকবে। কেন, তুই বলস নাই তোর পেট খারাপ? বলছি তো, এটা বলছি পেট খারাপ ভালো হয়ে গেছে। এ পর্যায়ে আদ্র নিভা ফিক করে হেসে দিল। টিকলি নিভার দিকে কটমট করে তাকিয়ে ফোনের লাউড স্পিকার অফ করে দিয়ে বিড়বিড় করে বলল, মাথা মোটা। তখনই টায়রা চেঁচিয়ে বলল, ওই তুই আমার কি বললি? আর হাসলো কেরা? নিশ্চয়ই তোর জামাই, একবার হাতের কাছে পাই, ওই শালার লাইগে আজকে আমার এই দুর্দশা। হ্যাঁ, রাত পোহাতে না পোহাতে বউয়ের রাগ ভাঙাতে চলে আসছে,
সাথে আমার কপালে শনি লিখে নিয়ে আসছে। টিকলি কড়া কণ্ঠে বলল, থাপ্পড় লাগাবো একটা। হ্যাঁ, তুমি তো লাগাবাই। এখন আমি কি করব সেটা বল, এই ভর দুপুরে কই যাব? টিকলি অসহায় কণ্ঠে বলল, আমি তো জানি নাকি, কি করবে এখন? তারা কেঁদে দিবে এমন গলায় বলল, আল্লাহ আমার মরণ নেয় না কেন? এত বেকুব বোন আল্লাহ আমার কপালে জুটাইছিল, সলিউশন বের করার বদলে উল্টো আমাকে জিজ্ঞেস করে। সিঁড়ি দিয়ে নামছিল আদর। বাড়িটা 3 তলা হলেও এই বাড়িতে 2টো সিঁড়ি, 1 তলা 2 তলা মিলে। ড্রয়িং রুমের মাঝখান দিয়ে সিঁড়ি, আর গেট থেকে 3 তলা পর্যন্ত আরেকটা সিঁড়ি। আদর সিঁড়ি দিয়ে নামতে নামতে প্রশ্ন করলো, কি হয়েছে টিকলি? টিকলি ফোন হাতে নিয়ে সংক্ষিপ্ত করে যতটুকু বলা যায় বলল। এরপর ফোন কানে নিয়ে টারাকে বলল, এক কাজ কর, পার্কে চলে যা। টারা ফুঁসে বলল, আমার ছোট হইলে ঠাডা একটা চর মারতাম, ভর দুপুরে পার্কে যে রৌদ্রের মধ্যে মুড়ি খামো? ও তাও তো কথা, তাইলে রেস্টুরেন্টে যা, আর না হলে ওয়েট কর, আমি আসতেছি। আদর ভরাট কণ্ঠে বলল, কোথাও যেতে হবে না, আপনি টারাকে এখানে আসতে বলুন, আদ্র গিয়ে নিয়ে আসবে, চিন্তা করবেন না। মা বাবা রাত ছাড়া আসবে না। টিকলি মাথা নিয়ে বলল, আমি চলে যাই না ডাক্তার? না, বিকেলে আমি দিয়ে আসবো। টিকলি মিনমিন করে বলল, টায়রা তুই এ বাড়িতে আয়। কোন বাড়ি? ওনার বাড়ি। কেন? কারণ আমি এখন ওখানেই। ও, কিন্তু আমি যাব না। কেন? কারণ ওই ভাদ্র আছে। কিছু হবে না লক্ষ্মী বোন, আয়, কিছু হলে আমি আজ ভাইয়াকে বকা দিয়ে দেব। টারা ভুরু কুসকে বলল, সত্যি? আয়, নিভাও আছে। আচ্ছা। ফোন রাখতে গেলে টারের মনে পড়ল বাড়ির ঠিকানা ভুলে গেছে ও। যেদিন আদ্র অ্যাক্সিডেন্ট করলো সেদিন আদ্রকে ড্রপ করেছিল, কিন্তু এখন খেয়াল নেই। আমি তো বাড়ি চিনি না। টিকলি বলল, আদ্র ভাইয়া গিয়ে নিয়ে আসবে। আদ্র বিস্ফোরিত চোখে তাকে এক বাক্যে সিলে বলল, না, কোনোদিন না। হিম পবনে শরীর মৃদু কেঁপে উঠছে। সকাল থেকে কড়া রোদ থাকায় আজ করা গিয়েছিল আজ বোধহয় বৃষ্টি হবে না, কিন্তু আবহাওয়া দেখে মনে হচ্ছে একটু পরে ঝুমঝুম করে বর্ষণ পড়বে। আদ্র বিরক্তি দৃষ্টিতে তাকিয়ে এগিয়ে যেতে দেখল টায়রা এসে রিক্সা থেকে নামলো। ভাইয়ের বকা ঝকা শুনে শেষ পর্যন্ত আদ্র টায়রাকে এগিয়ে নিয়ে যেতে এসেছে। ব্যস্ত পায়ে আদ্র এগিয়ে গেল। টায়রার রিক্সা ভাড়া দিয়ে ঘুরে দাঁড়াতে আদ্র উচ্চস্বরে বলল, আপনি আমাদের বাড়ি চিনেন না? কেন? চেনার কথা ছিল বুঝি। টায়রা ভুরু কুচকে পার্সের চেন লাগাতে লাগাতে বলল, মস্করা করছেন? আমি যেদিন বাইক অ্যাক্সিডেন্ট করলাম সেদিন তো আপনি পৌঁছে দিলেন। শুনুন মিস্টার ভাদ্র, নিজেকে এতটা ইম্পর্টেন্ট ভাববেন না। আমি আপনাকে বাড়ি পৌঁছে দিয়েছিলাম বলেই কি আপনার বাড়ির রাস্তা মুখস্থ করে রেখেছি? আর তাছাড়া আমি আপনাদের বাড়িতে প্রথম যাচ্ছি, সো আপনার উচিত আমাকে প্রপারভাবে ট্রিট করা। আপনার তো উচিত ছিল আমার বাড়ি গিয়ে আমাকে নিয়ে আসা। সেই জায়গায় আমি এতটা পথ একা এসেছি। তারা মুখ ভেঙে কথাগুলো বলতে আদ্র পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে বিদ্রুপান্তক হাসি দিয়ে বলল, আচ্ছা, এবার এসেছেন আসল কথায়। রাস্তা চেনাটা আসল কথা না, অ্যাকচুয়ালি আমি যাতে নিজে এসে আপনাকে আমাদের বাড়িতে নিয়ে যাই, এটা হলো মূল কথা। হাওয়ায় চুল উড়িয়ে দিয়ে টায়রা ভাব নিয়ে বলল, যেই নেতার বদন, ঠিকঠাক নাম হলো মদন। আদ্র ফুঁসে উঠে বলল, এই আপনি আমাকে মদন বললেন? তা নয় তো কি। বলছি না নিজেকে এত ইম্পর্টেন্ট ভাববেন না। আপনি কখন এসে আমাকে নিয়ে যাবেন তার আশায় আমি বসেছিলাম নাকি? যে কেউ আসলেই হতো। কেন? আপনি কি কচি খুকি? আপনাকে রাস্তা চিনিয়ে নিয়ে যেতে হবে? তারা মুখ বাঁকিয়ে বলল, না, আমি কচি খুকি না, কিন্তু অপরিচিত কারোর বাড়িতে তো আমি একা একা ঢ্যাং ঢ্যাং করে চলে যেতে পারি না। আমার একটা প্রেস্টিজ আছে না? ও আচ্ছা, তাই নাকি? প্রেস্টিজ? তা শুনছিলাম আপনার নাকি পেট খারাপ। সকাল থেকে পর্যন্ত 12-13 বার বাথরুমে যাওয়া আসাও হয়ে গেছে। আদ্র ভ্রু নাচিয়ে দুষ্ট মুখচ্ছবিতে বলল। তারা বড় বড় চোখ মেলে তাকালো, বিড়বিড় করে বলল, এই কথাই লোক কেমনে জানলো? আদ্র টায়রার চোখের সামনে হাত নাড়ালো। সম্ভিত ফিরে আঙুল তুলে চোখ মুখ কুঁচকে টায়রা বলল, দেখুন, একদম অসভ্যের মতো কথা বলবেন না। ওটা বাবাকে কাটানোর জন্য মিথ্যা বলেছিলাম। আদ্র হাঁটা দিল। হাঁটতে হাঁটতে সুর করে গাইল 2 লাইন, বুক সিন সিন করছে হায়, বাথরুম তোমায় কাছে চায়। টায়রা পেছন থেকে চিল্লিয়ে বলল, আপনি এত খারাপ কেন? যেই একটা সুন্দর গান বললাম অমনি খারাপ হয়ে গেলাম। এটা সুন্দর গান?
অবশ্যই, আপনি জানেন এই গান গেয়ে আমি ছোটবেলায় ক্লাস 2-তে থাকতে প্রাইজ পেয়েছিলাম। 3 জন প্রতিযোগিতা দিয়েছিল, আমি 3rd হয়েছিলাম। বড় একটা পানি খাওয়ার মগও পেয়েছিলাম। আদ্র দাঁত কেলিয়ে বলল। টায়রা মুখটাকে কিঞ্চিত হাঁ করে কিছুক্ষণ আহাম্মকের মতো তাকিয়ে থেকে রাস্তার মাঝে হাঁ হু করে হেসে উঠল। আদ্র বিরক্ত চোখে তাকিয়ে চলে যেতে যেতেই অনেক দূরে চলে গেল। টায়রা পেছন থেকে চেঁচিয়ে বলল, এই আমাকে নিয়ে যান, আসেন তাড়াতাড়ি, কোলে নিয়ে যাব। ভুরুকুসকে রেগে জোর আওয়াজে বলল টায়রা, আজ তো একটা বেয়াদব, আমি বলেছি কোলে নিতে। গালে হাত দিয়ে চিন্তিত মনে সোফায় বসেছিল টিকলি। ঠিক তার বরাবর আর একটা সোফায় বসে ফোন সামনে নিয়ে আর চোখে টিকলিকে পর্যবেক্ষণ করে চলছিল অন্য দুটি অক্ষিপটে। নিভা টিকলির পাশ থেকে বলে উঠল, কি চিন্তা করস? বুক ফুলিয়ে দীর্ঘশ্বাস ফেলে টিকলি কপাল কুঁচকে উত্তর দিল, আদ্র ভাইয়া গেছে টায়রাকে আনতে, এটাই সবচেয়ে বড় চিন্তা। আদর ফোন থেকে চোখ সরালো, টিকলির দিকে পুরো দস্তর তাকাতেই দেখল নিভা ওর দিকে তাকিয়েছে। আদর আবারও ফোনে ডুব দিল। নিভা বলল, তোরা থাক, আমি ছাদে যাই, এ বাসার ছাদটা অনেক সুন্দর। টিকলি উৎফুল্লতার সুরে বলল, তাহলে আমিও যাই, চল, একা একা বসে থেকে কি করব? আদর কোনা চোখে এক ঝলক তাকালো। নিভা খেয়াল করে বলল, না তুই থাক, আমি একাই যাই। কথাটা বলা মাত্র নিভা দৌড়ে চলে গেল বাইরে। নিভা চলে যেতেও আদর ভালোভাবে তাকালো টিকলির দিকে। বাইরে তখন ঝড়ো হাওয়া, আষাঢ়ে বর্ষার আগাম বার্তা। জানালা দরজার পর্দারা উড়ছে মুক্ত হয়ে, হু হু করে বাতাস ঢুকে ঘরময় হয়ে গেছে, অত্যন্ত শীতল। টিকলি উঠে দাঁড়িয়ে জানালার থায় আটকে দিতে দিতে বলল, একটু আগেও কি সুন্দর রোদ ছিল, অথচ এখনই আকাশ মেঘ করেছে। আদর গিয়ে দাঁড়ালো টিকলির পেছনে, খুব সন্নিকটে। সকালে বকুল ফুলের মালা কিনে দিয়েছিল আদর। টিকলির খোলা চুলের ভাঁজে গাঁথা বকুল ফুলের মালা, কাজল কালো, দুটি চোখ রাঙা, হালকা গোলাপি রং ছোঁয়ানো দু ঠোঁট জুড়ে, কানে বড় বড় কালো ঝুমকো, হাত ভর্তি কালো লাল মিশ্রণের চুড়ি, নৌকা গলার ব্লাউজে লাল সুতোর কাজ করা, কালো জামদানি শাড়ির লাল আঁচল। আদর হাত বাড়িয়ে থাই খুলে দিল। হু হু করে আবারও বাতাস ভেতরে ঢুকতেই টিকলি ঘুরে তাকালো। আদরকে এতটা কাছে দেখে শির দ্বারা কেঁপে উঠল। ঠান্ডা স্রোত বয়ে গেল শরীর জুড়ে। উন্মাদ অনুভূতির চোখ দুটো দিশেহারা হয়ে তাকে রইল ওই শ্যামলা মুখের যুবকটির দিকে, যেই যুবকের চোখ নেশাক্ত, গভীর পাতাল চোখ দুটো ভীষণ মাতাল। টিকলির কোমর ছাড়ানো ঘন কালো রেশমি কেশ আর কালো শাড়ির লাল আঁচল উড়ে এসে পড়ল তার মুখস্থলে। টিকলি আস্তে করে সরিয়ে নিল, আবার ঘুরে দাঁড়ালো জানালার দিকে। চোখ বন্ধ করে আদরে মত্ততা গলায় বলল, বাতাসের সাথে বালি আসছে তো ঘরে। টিকলির কথার জবাব না দিয়ে দ্বিগুণ মাতাল জনিত গলায় আদর বলল, এই সুন্দর চুলের ভাঁজে যে একটা টিকলির অভাব আছে, তাকে আপনি জানেন? শুকতারার মন তারা। টিকলি কোমলতার যোগে চাইল জানালা গলিয়ে বাইরের পানে। খুব অসহায় চোখ দুটোতে খেলে গেল নিদারুণ প্রেম। প্রেম প্রেম অনুভূতি নিয়ে দুঃখ বিলাস করে চোখ দুটো বলল, এভাবে বলবেন না, আমার দেহের প্রাণ চলে যায়। আদর সেদিকে তাকে আবারও মুগ্ধ গলায় বলল, আপনার ইচ্ছা কি টিকলি? যে কোনো ইচ্ছা। এই মেঘলা দিনে ঘরে একলা আমার সাথে কি করতে আপনার বেশি ভালো লাগবে? টিকলি চমকে ঘুরে তাকালো। অবাক প্রসন্ন চোখে তাকিয়ে আদরের চোখে কিছু একটা খুঁজল, কিন্তু নেই। সেসব আবেদন, অভেদ্য চাওয়া পাওয়া কিছু আদরের চোখে নেই। আছে শুধু বিশুদ্ধ নিরাপদ ভালোবাসা। ভালোবাসার ভালোবাসা আছে প্রেম, অনুরক্তি, টিকলির প্রতি প্রবল অনুরাগ, মমতা, স্নেহ আর একরাশ মুগ্ধতা। টিকলি আশ্বস্ত হলো, মনে আশ্বাস নিয়ে বলে উঠল, এই বৃষ্টি স্নিগ্ধ দিনে একা আমরা দুজন বারান্দার কিনারে বসে আমি গিটার বাজানো শিখতে চাই ডাক্তার, আপনার কাছে। আপনি থাকবেন আমার পেছনে বসে, আমি থাকবো আপনার সামনে বসে। হাতের ওপর হাত রেখে শেখাবেন আমায় গিটার বাজানো।
আদর মোহবিষ্ট চোখে টিকলির দিকে তাকিয়ে এগিয়ে যেতে যেতে বলল, আসুন। তখনও বৃষ্টি পড়েনি। মেঘলা সময়ে বারান্দার দ্বারপানে টিকলি বসেছিল, গ্রাস কার্পেটে গিটার হাতে। একটা কালো রঙের টুল নিয়ে টিকলির পেছনে বসেছে আদর। বাদামি রঙের গিটারে আদর টিকলির হাত বাজিয়ে দিল। হাতের পর হাত রাখতেই শিউরে উঠল দুটি মন, দুজন দুজনের খুব কাছে। অনুভব করা যাচ্ছে হৃদয়ের শব্দ, প্রেয়সীর চুলের ঘ্রাণে মাতোয়ারা অন্তর। আদর বলল, আমি গিটার বাজাতে পারি, এটা আপনি জানেন কিভাবে টিকলি? হালকা ঘাড় ঘুরিয়ে আদরের দিকে তাকিয়ে টিকলি মিষ্টি হেসে ফিসফিস করে বলল, সিক্রেট, বলা যাবে না, বলা বারণ। আদর ভুরু কুঁচকে বলল, আদ্র বলেছে? টিকলি মাথা নাড়িয়ে বলল, নিঝুম দ্বীপে একদিন বলেছিল, সাথেও বলেছে আপনি খুব সুন্দর গান পারেন। ডাহা মিথ্যা, ডাহা সত্যি, এবার শিখান। আদর ধরল গিটার শক্ত করে। টিকলির হাত তারে লাগিয়ে দেখে দিতে দিতে সময় পার হলো কিছুক্ষণ। টিকলির হাতে গিটার পেছন থেকে ধরেছিল আদর। বাতাসে খোলা চুল এলোমেলো হয়ে বারংবার উড়ে পড়ছে আদরের মুখে, আর টিকলি মগ্ন গিটার শিখতে। এদিকে আদর তাকিয়েছিল প্রণয় নয়নে আসক্ত দৃষ্টিতে। হঠাৎ করে বলে উঠল, পারফেক্ট। এরপর আবারও দুই নারী পুরুষ কণ্ঠ সমস্বরে বলল, আমরা কিছু কিছু দেখিনি। আদর টিকলি চমকে তাকালো। ঘরের দরজার সামনেই দেখা গেল দুজন দুজনের ফোন হাতে দাঁড়িয়ে আছে। টিকলি ঝটপট উঠে দাঁড়ালো। উঠে দাঁড়াতেই টান খেলো আঁচলে। আদরের হাতের নিচে চাপা পড়েছে শাড়ির আঁচল। আদর ছাড়িয়ে দিয়ে উঠে দাঁড়িয়ে পকেটে হাত দিয়ে অন্যদিকে ঘুরে তাকিয়ে শুকনো কাশি কাশল। টায়ারে এগিয়ে এসে প্রফুল্ল চিত্তে বলল, ভাইয়া দেখুন তো ছবিটা জবরদস্ত হয়েছে না? আদর আর চোখে তাকালো। আদ্র টায়রাকে মারিয়ে বলল, ভাইয়া আমারটা দেখো, ওনারটা 2 টাকা দামের ফোন, ছবি তো ভালো আসে না। টায়রা চোখ বড় বড় করে কোমরে হাত রেখে বলল, এই আপনি কোনটাকে 2 টাকা দামের ফোন বললেন? ইটস আইফোন। তাই বুঝি সেকেন্ড হ্যান্ড নাকি থার্ড হ্যান্ড? ফার্স্ট হ্যান্ড। আরে আপনি চিনবেন নাকি? জীবনে আইফোন দেখেছেন? তো আমার হাতে এটা কি, নোকিয়া? আদ্র ভুরু কুঁচকে হাতের আইফোন দেখিয়ে বলল। ওদের ঝগড়ার মাঝে টিকলি আদরের দিকে অসহায় চোখে তাকালো। আশ্চর্যভাবে আদর ঠোঁট চেপে মুচকি হাসল। ছাদের কাছাকাছি সিঁড়িতে আসতে নিভা শুনতে পেল কেউ একজন গুনগুন করে মনের সব কষ্ট আবেগ ঢেলে গাইছে, ব্যাচেলার আমি ব্যাচেলার, বিন্দাস লাইফে কোনো পেন নেই আমার, ব্যাচেলার আমি ব্যাচেলার, বিন্দাস লাইফে কোনো পেন নেই আমার। ব্যাচেলার হয়ে যখন বাড়ি ভাড়া নিতে যাই, বাড়িওয়ালা বলে, ব্যাচেলারের জায়গা নেই আঙ্কেল, আমি আপনার মেয়ের জামাই হতে আসি নাই, থাকার মতো ছোটোখাটো একটা জায়গা চাই। ব্যাচেলার আমি ব্যাচেলার, বিন্দাস লাইফে কোনো পেন নেই আমার। নিভা গোয়েন্দাদের মতো সূক্ষ্ম চোখে তাকিয়ে দেখার চেষ্টা করলো কে গাইছে গান, কিন্তু দেখা গেল না। গুটি গুটি পায়ে ছাদে উঠল সে। আন্দাজ করলো যেই 4 জনকে ব্যাচেলার ভাড়া দেওয়া হয়েছে, হয়তো তাদের মধ্যেই কেউ একজন। বৃষ্টি মুখর দিনে মেঘলা আকাশের দিকে মুখ করে গাইছে কোনো অজানা যুবক। নিভা উল্টো ঘুরে চলে যেতে নিলেই ছেলেটি ঘুরে তাকালো। নিভা অবেলায় তাকাতে গেলেই থ মেরে দাঁড়িয়ে রইল। অবাকতার চরম সীমানায় পৌঁছে গিয়ে মুখের ভাষা হারিয়ে ফেলল। ঠোঁট দুটো আপনা আপনি নিজ শক্তিতে আলাদা হয়ে চোখের পলক না ফেলে চেয়ে রইল। রাহুল বিস্ময় নিয়ে বলল, আপনি আপনি টিকলি টারার ফ্রেন্ড না? সেদিন না আমাকে রিকশায়? রাহুলকে মাঝপথে আটকে নিভা স্বগতোক্তি করল, আপনি তো টিকলি টারার মামাতো ভাই, আপনি এখানে কি করছেন? শেষ বাক্য খুব দ্রুত বলল নিভা। রাহুল স্বাভাবিক কণ্ঠে বলল, এখানে তো আমি ভাড়া থাকি, কিন্তু আপনি? আদর আদ্র ভাইয়াকে চেনেন না? আমি ওদের খালাতো বোন। রাহুল হেসে বলল, ও আচ্ছা, তো কেমন আছেন? ভালো, আপনি? যাচ্ছে কোনো রকম। নিভা তাকালো সম্পূর্ণ দৃষ্টিতে। রাহুলও তাকালো, চোখ চোখ মিল হলো। নিষিক্ত বাধাহীন অক্ষী। কিছুক্ষণ অস্বস্তিকর মুহূর্ত পার হলো আশেপাশে মাতাল হাওয়ায় ভেসে ভেসে, নীল আকাশ ঢাকা কালো মেঘের চত্বরে।
উপরে উড়ে বহুদূর চলে যাওয়া কোনো এক চিলের সান্নিধ্যে। উড়ন্ত চুলগুলোকে হাত খোপায় বন্দি করতে করতে নিভা প্রশ্ন করল, আপনি এ বাসায় কতদিন থেকে আছেন? এই তো বেশ কিছু মাস। 4 জন থাকেন তাই না? আমি শুনেছিলাম 2 জন বিবাহিত, আর একজন কি আপনার সমবয়সী? রাহুল হেসে জবাব দিল, আমার বন্ধু নাম নয়ন। ও আচ্ছা, আপনার নিজের বাসা কোথায়? রাহুলের চোখে মুখে আকাশের মতোই তখন ঘন কালো মেঘ নেমে এলো। হাসি হাসি মুখ বালুচরে বিলীন হয়ে চোখে ফুটে উঠল চাপা আর্তনাদ। রাহুল জোরপূর্বক হাসল, শুধু আর কোনো কথা বলল না। নিভা প্রশ্নটা ব্যক্তিগত ভেবে এড়িয়ে গেলেও কৌতূহল লুকাতে না পেরে আবার প্রশ্ন করল, নিজের ফুপির বাসা রেখে আপনি ভাড়া থাকেন কেন? রাহুল স্মিত হেসে উত্তর দিল, তেমন কোনো কারণ নেই। ওই কারোর ঘাড়ে চেপে বসে থাকতে ইচ্ছে করে না, নিজের পায়ে দাঁড়াতে চাই নিজের পরিশ্রমে। নিভা মৃদু হাসল, এলোমেলো চুলগুলো কানের পাশে গুজে দিতে খেয়াল করল তার ভীষণ রকম অস্বস্তি হচ্ছে। এরপর আর কোনো কথা খুঁজে পাওয়া যাচ্ছে না। সাথে এও খেয়াল করল এতক্ষণ পর্যন্ত সে নিজেই শুধু বকবক করে গেছে, প্রশ্ন করেছে, আর রাহুল শুধু উত্তর দিয়েছে। এর বাইরে কোনো প্রশ্ন করেনি। নিভার চিন্তা ভাবনায় ভাটা দিয়ে তখনই রাহুল বলে উঠল, আপনি খুব মিশুক, কিন্তু আমি একটু ইন্ট্রোভার্ট। লাজুক নই, তবে মানুষের সাথে মিশতে একটু সময় লাগে। অপরিচিতদের সাথে একটু কম কথা বলা হয়। আসলে আমার পরিচিত দুনিয়া খুবই সীমিত, সেখানে বলা চলে এখন আপনিও আমার সে সীমিত দুনিয়ার একজন, অল্প হলেও তো পরিচিত। পকেটে হাত রেখে ঠোঁটের কোণায় সৌজন্যমূলক হাসি ঝুলিয়ে বলছিল রাহুল। নিভার মন খারাপ ভাবগুলো কেটে যেতে লাগলো আস্তে ধীরে। সে একবার টিকলি আর টারার কথা বলতে চাইল। মনে হলো টিকলি আর টারাকে দেখে এ মুহূর্তে লোকটাকে দারুণ এক সারপ্রাইজ দেয়া যাক, কিন্তু পর মুহূর্তে মত পাল্টানো হলো। মন বলল না, এখন যদি টিকলি টারার সাথে রাহুলকে দেখা করায় তাহলে তো রাহুল বিভিন্ন প্রশ্ন করবে। কেন এসেছে, কতক্ষণ হলো এসেছে, কি করছে এখানে, কার সাথে এসেছে। যদিও নিভার খালার বাসায় এসেছে বলে কাটিয়ে দেওয়া যাবে, তবুও টিকলিরা তো বাসায় বলে এসেছে পিকনিকে যাচ্ছে। এখন রাহুল যদি আবার টিকলির বাসায় ফোন করে বলে দেয় তখন তো আরেক কেলেঙ্কারি। সব ভেবেচিন্তে নিভা আর কিছু বলল না। মানবিকতার খাতিরে সেও হাসি ফিরিয়ে দিল। রাহুল পাশ কাটিয়ে যেতে যেতে হাসি মুখে মাথা ঝাঁকিয়ে বলল, এখন আমার ঘুমানোর সময়, এই সময় না ঘুমালে প্রচণ্ড মাথা ব্যথা করে বাকি দিন। সরি, আপনাকে সময় দিতে পারলাম না, অন্য একদিন জবরদস্ত আড্ডা চলবে। ঘরে ঢুকতে নিভা দেখতে পেল এক পাশের সোফায় বসে আছে টিকলি টায়রা, অপর পাশে বসে আছে আদর আর আদ্র। আদ্র আর টায়রার মাঝে কিছুক্ষণ আগে এক দফা তুমুল ঝগড়ার ইতি ঘটেছে। দুজন গাল ফুলিয়ে দু সাইডে বসে আছে। নিভা গিয়ে আদ্রর পাশে বসতে না বসতেই টায়রা পিশাচিনীর মতো খ্যাঁক করে বলে উঠল, ওই পাশে বসছস কেন? এই পাশে আয়। আমরা এই পাশে, চোখে দেখোস না? নিভা উঠতে নিলে আদ্র হাত চেপে ধরে বলল, না, তুই পাশেই বসবি আমার সাথে। টারা ভেঙে বলল, মেয়ে দেখলেই ময়না সলত সলত করে, ও আমার বেস্ট ফ্রেন্ড, আমার পাশে বসবে ও। এক্সকিউজ মি, আপনার বেস্ট ফ্রেন্ডের আগে ও আমার বোন। তো বোন তো কি হয়েছে, বোন বলেই চিপকে বসতে হবে কেন আপনার জলে? আদ্র ভুরু নাচিয়ে এমন এক ভাবভঙ্গি নিয়ে বলল যে টায়রা ফুসে উঠে টিকলির ওপর চেঁচাল এবার। এই তুই উঠবি, তোর শ্বশুরবাড়ি ঘোরা শেষ হয় নাই? টিকলি গরম চোখে তাকে বলল, আমি আবার কি করলাম? উঠোস না কেন? বাসায় যাবি না? আপনি যাবেন যান, আমার ভাবি কিনে টানাটানি করেন কেন? আদ্র সোফা থেকে উঠে দাঁড়িয়ে আবার বলল, ভাবি চলে গেলে বেচারা আমার ভাইটা একা হয়ে যাবে না? আদর চোখ পাঁকি বলল, আমি বিয়ে করলাম কবে? আদরের কথা কেউ তেমন পাত্তা দিল না। তার আদ্রকে তখনের মতো ভেঙে বলল, এক্সকিউজ মি, আপনার ভাবির আগে ও আমার বোন। তা মায়ের পেটের। নিভা গালে হাত দিয়ে ঝগড়া দেখতে দেখতে টিকলিকে বলল, হোয়াট ইজ ঝগড়া? ফিলিংস লাইক সিনেমা হলে বসে ঝগড়া শো দেখছি। হোয়াট? আমি মুগ্ধ, আপ্লুত, মোহিত। কপাল কুঁচকিয়ে টিকলি বিরক্ত কণ্ঠে ঠেলে নিয়ে বলল, বাদ দে, এরা সবসময় এমন করে। এতক্ষণ ছাদে কি করছিলি?
নিভা যেন একটা কথার মতো কথা পেল, খুব উৎসাহ নিয়ে সোফার ওপর দুপা তুলে বসে বলল, এই তোর একটা মামাতো ভাই আছে না? অবহেলার গলায় টিকলি বলল, ছিল একটা। রাহুল নাম না? হ্যাঁ। তুই জানিস সে কোথায় থাকে? এই মিরপুরে একটা ব্যাচেলর বাসা থাকে শুনেছিলাম, কিন্তু কোথায় থাকে সেটা জানি না। নিভা সোফায় হেলান দিয়ে হে হে করে হেসে বলল, ও বাসার উপর তলায়। টিকলি নড়েচড়ে বসল, ভুরু কুচকে বলল, মানে? মানে তোমার একমাত্র মামাতো ভাইটা এ বাসার 3 তলায় ভাড়া থাকে, ব্যাচেলর। বিশাল বড় এক হাঁ করে বিস্ফোরিত চোখে তাকিয়ে থাকতে থাকতে টিকলির মনে হলো সে ডুবে যাচ্ছে অকুল পাথারে, নির্জন দ্বীপে সে হারিয়ে গেছে। একা, একদম একা। টিকলি খুঁজে পাচ্ছে না কোনো দিশা, শুধু মনে হচ্ছে, হায় আল্লাহ, এমএ বলে কি? রাহুল ভাইয়া এ বাসায় ভাড়া থাকে মানে? এবার কি হবে? ভাইয়া কি আমাকে দেখেছে? নিভা হাত নাড়িয়ে মাসি তারাবার্নায় উত্তর দিল, আরে না। তুই কিছু বলছিস? আরে না, বলতে চাইছিলাম, পরে ভাবলাম অন্তত একটা বাস থেকে তো বান্ধবীকে রক্ষা করি, তাহলে এত জনমে তোদের সাথে মিলে যে পাপগুলো করছি, দয়া করে হলেও আল্লাহ একটা পাপ অন্তত মাফ করলেও করতে পারে। ফাজলামি করো সেই মুহূর্তে আইসে? আমার চিন্তা লাগছে ভাই, আমরা এই বাসা থেকে বের হব কেমনে? কেন, বাইরে কি বাগদারা আছে? আর শিয়াল, কুত্তা, গরু, হাতি, মহিষ, এনিথিং? নিভা ভুরুকুঁচকে বলল। টিকলি নিভার বাহুতে পরপর 2টো থাপ্পড় দিয়ে বলল, রাহুল ভাইয়া যদি দেখে ফেলে সেটার কথা বলছি। আরে দেখবে না, প্যারা নিস না। ইউনো লাইফ ইজ প্যারাহীন। তোর ভাই এখন ঘুমাবে, এ সময় না ঘুমালে বাকি দিন নাকি তোর ভাইয়ের মাথা ব্যথা করে। ঢং। নিভা মুখ ভেঙে বিদ্রুপ করে কথাগুলো বলতে টিকলি আর নিভার হাতে থাপ্পড় দিয়ে বলল, আমার ভাইকে নিয়ে কিছু বলবি না, আমার ভাই অনেক ভালো, ওর মতো ভালো মানুষ আর একটাও হয় না। টিকলির কথার মাঝপথে আদর তড়িঘড়ি করে ওর সামনে এলো। টিকলি ভালোভাবে তাকাতে দেখল ফর্মাল পোশাকে আদর দাঁড়িয়ে আছে। সোফা ছেড়ে উঠে দাঁড়ালো টিকলি, মুহূর্তে বিষণ্ণতার বৃষ্টি নেমে গেল মুখে। আদর প্রচণ্ড মন খারাপ নিয়ে মুখ ভার করে কিছু বলতে চাইলেই টিকলি ঠোঁটে হাসি ঝুলিয়ে নরম গলায় বলল, কি কাজ পড়ে গেছে? আদর কোনো কথা বলল না। টিকলি চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপ থেকে ঢোক গিলল, অনেক বড় নিঃশ্বাস নিয়ে বলল, সাবধানে যাবেন, আমরা চলে যাচ্ছি। আদর থমথমে মুখে বলল, আর কিছুক্ষণ থেকে যান, আমার খুব আর্জেন্ট কাজ পড়ে গেছে, তা না হলে আমি যেতাম না। টিকলির চোখ তৎক্ষণাৎ টলমল করে উঠল, ভাঙা গলায় বলল, থেকে কি করব ডাক্তার? তখনই আদ্র হুঁশিয়ারি দিয়ে বলল, আমরা কেউ নই, ভাইয়া সব। ভাইয়া চলে যাচ্ছে বলেই চলে যেতে হবে, তোমরা পরে যাবে, দরকার পড়লে আমি তোমাদের বাসায় দিয়ে আসব। টিকলি জোরপূর্বক মুচকি হাসল, ওপরের দিকে তাকিয়ে চশমার আড়ালে কাজল কালো চোখ দুটোর নিচে আঙুল দিয়ে চেপে মুছে নিল। আদর এক পলক তাকালো টিকলির দিকে, টিকলিও তাকালো, চোখে চোখ মিল হলো, কিছু না বলা ব্যথা অনুভব হলো, কিছু অসহায় কথা বলা হলো। আদর চলে গেল। টিকলি ওর যাওয়ার পানে তাকিয়ে থাকতেই টারা বলল, বাহ, জামাইয়ের জন্য কত দরদ, জীবনে আমার জন্য কাঁদছস এমনে? টিকলি উত্তর দিল না। বিষণ্ণ মনে সোফায় বসতেই সিঁড়ির সামনে থেকে আদরের কণ্ঠস্বর ভেসে এলো। ভিড়ানো দরজাটা খুলে আদর টিকলিকে ডাকল। স্তব্ধ হয়ে কিছুক্ষণ বসে থেকে টিকলি ছুট লাগালো। সিঁড়ির সামনে আসতে আদর দরজা চাপিয়ে দিয়ে বলল, এত জোরে কেউ দৌড় দেয়? এখনই তো পড়ে যেতেন। আপনি এখনো যাননি? এই তো চলে যাব। টিকলি আশায় ছিল হয়তো আদর যাবে না, মাথা নিচু করে ছোট করে সে বলল, ও। আদর টিকলির চুলগুলো কানের একপাশে গুজে দিয়ে বলল, আর কিছুক্ষণ থেকে যান। টিকলির চোখ দুটো আবার ছলছল করে উঠল, ঠোঁট চেপে বলল, যার জন্য থাকবো সে তো চলে যাচ্ছে ডাক্তার, তবে থাকবো কার জন্য? আদর টিকলির গালে এক হাত রাখল, এরপর খুব নিঃস্ব হওয়া গলায় বললাম, আমি তো থেকে যেতে পারছি না টিকলি। আদরের স্পর্শ পেতে অবাধ্য জলেরা গালবে আদরের হাতের ওপর দিয়ে গড়িয়ে গেল। ব্যস্ত হাতে আদর টিকলির চোখ মুছে দিয়ে বলল, আহা, কাঁদছেন কেন? আপনি এমন করলে আমি যাব কিভাবে? আপনি বলেছিলেন আজ সারাদিন আমার সাথে থাকবেন, আর এখন মাত্র বিকেল 4:30 বাজে। টিকলির কথায় আদর হেসে দিল, এরপর খুব তৃপ্তি নিয়ে বলল, কি বাচ্চামো, এই বাচ্চাটাকে কবে যে বউ করে আমার রাজ্যে নিয়ে আসবো? আদর হেসে টিকলির গাল টিপে দিল। এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে টিকলির মনে হলো, এই বাক্যের মতো এত সুন্দর কথা আর হতে পারে না। এত সুন্দর অনুভূতি, এত সুন্দর মুহূর্ত
আর হতে পারে না, কিন্তু সব তো হারিয়ে যাবে। ইস, সময়কে ধরে রাখার মতো কোনো মেশিন কেন নেই টিকলির কাছে? তবে কিছু সময়কে কখনো যেতে দিত না, আটকে রাখত সুখময় সময়গুলোকে, আর নদীর স্রোতে ভাসিয়ে দিত দুঃখগুলোকে। তখনই আদর বলল, আপনি কি বলতে পারবেন টিকলি, আমার এই 28 বছর জীবনে কেন আপনার পা পড়ল? 18 বছর বয়সে কেন আপনার পদার্পণ হলো না আমার বুকে? কিংবা আরও আগে কতগুলো বছর আপনি হিনে কেটে গেছে ভাবলেই মন বলে, চল আদর, মিশনে নামি। জীবনের আগের অধ্যায়গুলোকে টেনে হিসড়ে নিয়ে এসে তোর টিকলি নামগুলোকে আঠা মেরে বসিয়ে দেয়, এমন আঠা যে আঠা জীবনে কেউ লাগায়নি, তুই হিনা। তখনই যেন নিরন্তন প্রবল প্রণয়ে ছেয়ে উঠল টিকলির অন্তরস্থলে থাকা অন্তঃকরণ। অবিরত ভালোবাসার বুলি বলে ক্রমেই অপ্রিয়মান হয়ে যেতে লাগলো আদর। এক পা করে সিঁড়ি দিয়ে নেমে চলে গেল, সাথে টিকলিকে দিয়ে গেল এক আকাশ ভালোবাসা, এক সমুদ্র প্রেম, এক পাহাড় উত্তাল অশান্ত মনের বাণী।